আজকে এসেছি কাশীপুর উদ্যানবাটিতে। মানে দমদম স্টেশনে নেমে ওখান থেকে অটোতে ওই 10 থেকে 15 মিনিট মতো লাগবে। মানে আমার যে বন্ধু আমার সাথে সবসময় থাকে, তোমাদেরকে বলি যে যেখানেই যাই আমরা দুজনে একসাথে ঘুরতে যাই। তো ওর এখন পরীক্ষা চলছে, ওর পরীক্ষা সিট পড়েছে কাশীপুরেরই একটা কলেজে। তো ও পরীক্ষা দিচ্ছে আর আমি ওর সাথে এসেছি। ভাবলাম যে আজকে কাশীপুর উদ্যানবাটিটা ঘুরে যাই। মানে বাবা অনেকবার করেই বলছিল যে কাশীপুর উদ্যানবাটিটা খুব সুন্দর, ঘুরে আয়, যদি ওখানে যাস তো ঘুরে আসিস। তো আজকে এলাম, ওই ফাঁকেই একাই এসেছি। এত সুন্দর লাগছে। মানে এটা হচ্ছে এই কাশীপুরে শ্রীরামকৃষ্ণ সারদামার বসতবাটি। তো ওখানে সব মানে ইন্ডিকেট করা আছে যে কোথায় কোথায় থাকতেন ওনারা, কোথায় সারদামা রান্না করতেন, কোন ঘরে সারদামা থাকতেন, কোন ঘরে স্বামী বিবেকানন্দ থাকতেন, কোন ঘরে শ্রী শ্রী রামকৃষ্ণদেব থাকতেন, সব কিছু। আর এইটা যেহেতু শীতের সময়, সেই জন্য ফুলের বাহার দেখার মতো। বিশেষ করে ডালিয়া আর চন্দ্রমল্লিকা, মানে আমি একসঙ্গে এত ডালিয়া এত চন্দ্রমল্লিকা কোনো দিন দেখিনি, সত্যি বলতে। মানে এর আগেও অনেক জায়গায় গেছি, সব গেছি, শীতকালে ঘুরতে গেছি, তবে এত ডালিয়া আর এত চন্দ্রমল্লিকার বাহার আমি কোনোদিনও দেখিনি। সব কিছু তোমাদের সাথে আস্তে আস্তে এই ভিডিওতে আমি শেয়ার করব। আমার ঘোরা হয়ে গেছে মোটামুটি, তখন ভিডিও ক্লিপসগুলো নেওয়াও হয়ে গেছে, তো সেগুলোর ভয়েস ওভার আমি পরে দেব। আপাতত ঘুরে দেখছি পুরোটা, আর অনেকটা ঘুরে ফেলার পরে তারপর আমি আজকে ব্লগটা শুরু করলাম। ভীষণ ভালো লাগছে সত্যি সত্যি। মানে বাবা যে জায়গাগুলো বলে যে ঘোরার জায়গা ঘুরে আসবি, তো সেগুলো সত্যি সুন্দর হয়। তো চেষ্টা করি যে বাবা যে যে জায়গাগুলো বলে সেগুলো চলে যাওয়ার। তো আমার বন্ধুকে নিয়েই হোক বা নিজেই হোক, একাই হোক, এটাই হচ্ছে ব্যাপার। তো তোমরা দেখতে থাকো, আর দেখে কিন্তু অবশ্যই জানিও যে তোমাদেরও কেমন লাগলো। তোমরা কিন্তু ঘুরে যেতে পারো। আর এইটা যেহেতু শীতের সময়, রোদ্দুরটাও গায়ে লাগবে না, পুরো খোলা জায়গা, সুন্দর পরিবেশ, ভীষণ সুন্দর। ক্যামেরায় কতটা এরমভাবে বোঝাতে পারছি জানি না, তবে যদি সম্ভব হয় তো প্লিজ দেখে যেও এখানে একবার। মানে খুব একটা দূরেও নয়, দমদমে নেমে ওখান থেকে তোমরা অটো বা টোটো ধরবে। টোটো তো চলে না, যাই হোক, অটো ধরবে। টোটো খুব কম দেখা যায় কলকাতার রাস্তায়, বিশেষ করে। তো তোমরা অটো ধরে বা বাসও যদি থাকে বাসও ধরতে পারো, আমরা তো অটো করেই এলাম। অটো ধরে তোমরা বলবে যে কাশীপুর উদ্যানবাটি যাবো, তাহলে নিয়ে চলে আসবে আশা করি। তার কারণ আমরা কাশীপুরে কলেজে এসেছি, ওই কলেজ থেকে এই উদ্যানবাটিটা হেঁটে মোটামুটি ওই 15 কি 20 মিনিট মতো লাগবে। হ্যাঁ, তো তোমরা এই ব্যাপার প্লিজ দেখে যাও। আর আমি যতটা দেখাতে পারবো তোমাদের সাথে পুরোটাই এখানে শেয়ার করছি। কি করছো? কিউট। সেবার বাবা শুনতু 40 টাকাই থাকি। কি হচ্ছে তো? আজকে ঘুরে এলাম নিজের সাথে সময় কাটানোর জন্য কাশীপুর উদ্যানবাটিতে। দমদম স্টেশনে নেমে তোমরা ওখানে অটো ধরবে, ধরে বলবে যে আমরা কাশীপুর উদ্যানবাটি যাব। দমদম স্টেশন থেকে মাত্র 15 থেকে 20 মিনিট কি ম্যাক্সিমাম 25 মিনিটের রাস্তা কাশীপুর উদ্যানবাটি। শীতকালে গেলে তোমরা এই রকম সুন্দর ফুলের বাহার দেখতে পাবে। আজকে আমি গিয়ে যেরকম উপভোগ করেছি ডালিয়া আর চন্দ্রমল্লিকার বাহার, সত্যি বলতে কি জীবনে এই রকম এত ডালিয়া আর চন্দ্রমল্লিকা ফুল দল বেঁধে আমি কখনো দেখিনি।
বিভিন্ন রঙের বিভিন্ন রকমের দেখতে ডালিয়ার চন্দ্রমল্লিকা, ভীষণ সুন্দর। এই শোভা তোমাদের মন কাটতে কিন্তু বাধ্য। যতদূর চোখ যায় শুধু সবুজে সবুজ আর ফুল গাছে ভরা চারিদিক। এত সুন্দর পরিবেশে নিজের সাথে নিজে বা প্রিয় মানুষের সাথে বা বন্ধু বান্ধবদের সাথে এসে সময় কিন্তু তোমরা কাটাতেই পারো। আমি তো এখানে এসে ভিতরে ঢোকার আগে এই বাইরেটাতেই প্রায় আধ ঘন্টা থেকে 45 মিনিট মতো ছিলাম। ঢুকে এই ফুলের বাহারটা এত চোখ কেড়ে নিয়েছে আমার, আমি ওখান থেকে আর সরতেই পারছিলাম। অনেকক্ষণ ধরে এই বাগানে আমি সময় কাটিয়েছি আজকে। হ্যাঁ, এক্ষেত্রে বলে রাখি, কাশীপুর উদ্যানবাটি যেহেতু একটি রামকৃষ্ণ মিশন, সেই জন্য এখানে ঢোকার জন্য তোমাদেরকে কোনো এন্ট্রি ফি দিতে হবে না। সম্পূর্ণ বিনামূল্যেই তোমরা এখানকার সব কিছু সুন্দরভাবে ঘুরতে পারবে আর সব কিছু সুন্দরভাবে উপভোগ করতে পারবে। এইখানে একটা ঐতিহাসিক ঘটনা বর্ণনা করা ছিল, যেটা আমি তোমাদেরকে পরে বলেছি, আবার সেটা তোমরা একটু পরেই শুনতে পাবে। বা তোমরা যদি দেখতে চাও তো এখানে এই লেখাটাকে পজ করে তোমরা একটু পড়ে নিতেই পারো যে এখানে কী লেখা আছে। কারণ আমি যখন বলেছি তখন আমার সামনে তো লেখাটা ছিল না, তো পুরো সঠিক লেখাটা পড়তে হলে তোমরা কিন্তু এই লেখাটা পড়ে নিতে পারো। এদেরকে যে দেখছো, এরা যতদূর সম্ভব মনে হলো রামকৃষ্ণ মিশনেরই ছাত্র। ওরা উপাসনা গৃহে রামকৃষ্ণদেবের উপাসনা করছিল। সকালবেলা এসে আমি দেখলাম গান গাইছিল, যেটা আমি তোমাদের সাথে আগেই শেয়ার করেছি এই ভ্লগটা শুরুর সময়, যেখানে ওরা সবাই মিলে একসাথে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের স্মরণে বিভিন্ন গান গাইছিল এবং তাকে শ্রদ্ধা জানাচ্ছিল। তো এখানে ওদের একটা গ্রুপ ফটো তোলা হচ্ছিল, আজকে দেখলাম, সেটাও ক্যাপচার করে নিয়েছি ওই জন্য। বাগানটাকে খানিকক্ষণ উপভোগ করার পরে আমি চলে গেলাম মূল যে বসতবাড়ি তার ভেতরে। ভেতর থেকে পুরো বাগানের দৃশ্যটা খুব সুন্দর করে দেখা যায় আর ভীষণ খোলামেলা সুন্দর পরিবেশ। এখানে যে মডেলটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কাশীপুরের এই বসতবাড়িটা শ্রী শ্রী রামকৃষ্ণদেবের সময় ঠিক কেমন ছিল তার মডেলটা। এখানে পুরোটা সুন্দর করে বিবরণ দেওয়া আছে। তোমরা চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটাকে পজ করে এগুলো পড়ে নিতে পারো। আমি তার জন্যই নিজে পড়েছি এবং ছবিগুলো তুলে এনেছি, ভিডিও করে এনেছি আর কি। এই সমস্ত জায়গাগুলো, সেগুলোকে তোমরা ঐতিহাসিক জায়গাই বলো কি ধর্মীয় জায়গাই বলো, সবসময় দেখেছি, অন্তত আমি এটা অনুভব করি যে এই জায়গাগুলোয় গেলে না মনের মধ্যে একটা আলাদাই শান্তি, আলাদাই আনন্দের একটা সঞ্চার হয়, যেটা অন্য কোথাও গেলে ঠিক পাওয়া যায় না। এর আগে আমি বেলুড় মঠেও গেছিলাম, তখন ভ্লগিং চ্যানেলটা ছিল না বলে আমি সেই ভিডিও দিইনি, বা বেলুড় মঠে অত ভিডিও করা যায়ও না। তো সেখানে গিয়েও এই সমান অনুভূতি আমি পেয়েছি। আর এইখানকার আবহাওয়াটা, পরিবেশটা এতটা ঠান্ডা থাকে, বিশেষ করে ভেতরের ঘরগুলো, মানে যদি প্রচণ্ড গরমও পড়ে তাও কিন্তু তোমার এই ভেতরের ঘরগুলোতে ঢুকে মনে হবে কেউ যেন এসি চালিয়ে দিয়েছে। এগুলো তোমরাও কি অনুভব করেছো যারা গেছো? মন কিন্তু আলাদা রকমই শান্ত হয়ে যায় এখানে, আর ঠান্ডাও হয়ে যায়। খুব ভালো লাগলো। এই ভ্লগের খানিকটা আগে তোমাদের তো দেখালাম ডালিয়ার বাহার, আর এইখানে দেখো চন্দ্রমল্লিকার বাহার। অসাধারণ না? এই যে এইখানে দেওয়া আছে যে কোথায় কোথায় থাকতেন। এই যে এই বসতবাড়িটার, এই যে এটা হচ্ছে বসতবাড়িটা মেন, 1 2 3 4 করে পয়েন্ট করা আছে। আর এখানে লেখা আছে ওপরের ঘরের ঠাকুর থাকতেন, মানে একদম ওই ওপরের ঘরটা, এখানে ঠাকুর থাকতেন শ্রী শ্রী রামকৃষ্ণদেব। নিচের উত্তরের ঘরে শ্রী শ্রী মা থাকতেন। এই যে 2 নম্বর ঘরটা, এখানে শ্রী শ্রী মা থাকতেন। এটা হচ্ছে মাঝের ঘরে ঠাকুরের গৃহী সন্তানেরা থাকতেন এটা। আর দক্ষিণের ঘরে স্বামীজি ও ত্যাগী সন্তানেরা থাকতেন। দক্ষিণের ঘর মানে এই ঘরটা। ওখানে দেওয়া বোর্ডে দেওয়া বর্ণনা অনুযায়ী এই ঘরটা ছিল স্বামীজির ঘর, যেখানে উনি আর ওনার ত্যাগী সন্তানেরা থাকতেন, মানে ওনার যারা শিষ্য, এই যে এই ঘরটায় থাকতেন। এটা হচ্ছে স্বামীজির ঘর। ওখানে স্বামীজির একটা ছবিও দেওয়া আছে একদম উপরে, ওইখানে বড় করে। এই যে এখানে স্বামীজির ছবি দেওয়া আছে, এইটা হচ্ছে স্বামীজির ঘর।
এখান থেকে একটা খুব সুন্দর ভিউ আছে, ফুল গাছ দেখা যায়, পুরো বাগানটা দেখা যায়। এই যে মাঝের যে ঘরটা দেখছো, এই মাঝের ঘরটা, এইটা হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের গৃহী সন্তানেরা যেখানে থাকতেন। মানে এখানে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের একটা ছবি রাখা আছে। কিছুক্ষণ আগে এখানেই উপাসনা হচ্ছিল, মানে এখানে যারা রামকৃষ্ণ মিশনে যারা পড়ে সেই সমস্ত ছাত্র ছাত্রীরা সবাই মিলে একসাথে এখানে গান গাইছিল। খুব সুন্দর একটা পরিবেশ ছিল, এত সুন্দর লাগে এই গানগুলো, মনটা একদম হালকা হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, খুব ভালো লাগে। তো এইটা হচ্ছে উপাসনা গৃহ। এখানে চিত্র প্রদর্শনী বলে লেখা আছে। এটা হচ্ছে এখানে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জীবনী উপদেশ বিভিন্ন ধরনের এই যে এই জায়গাটাতে, এই সাইডে পুরো জায়গাটাতে লেখা আছে এরকম। আর এখানেও অনেক ফুল আছে, তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই এই জায়গাটা। তারপর এটা দেখানোর পরে আমরা যাব শ্রী শ্রী রামকৃষ্ণদেবের ঘরে, একদম উপরের ঘরে যেখানে শ্রী শ্রী রামকৃষ্ণদেব থাকতেন সেইখানে। মানে চারিদিকে যতটা দেখতে পাবে তোমরা শুধু ফুল আর ফুল, কি বলবো, এত সুন্দর লাগছে দেখতে নিজেরই। ক্যামেরাতে তো যতটা ধরা যায় সেটা ঠিক আছে, কিন্তু চোখের সামনে যেটা দেখা যায় সেটা সত্যি, মানে সেটা বর্ণনাতীত, সেটা বর্ণনা করা খুব অসুবিধা। এত সুন্দর, এত সুন্দর, মনটা পুরো ভালো হয়ে গেল। কত ফুল, এত চন্দ্রমল্লিকা আমি কোনো দিন একসাথে দেখিনি, কখনো দেখিনি এত চন্দ্রমল্লিকা একসাথে। এখানেও আছে আরও ফুল, তোমরা কত দেখতে চাও ফুল, মানে প্রচুর প্রচুর। এখানে বিভিন্ন ধরনের বাহারি পাতার গাছগুলো আছে, এগুলো শোভাবর্ধন করে, খুব সুন্দর, ভীষণ সুন্দর। সামনে এটা হচ্ছে ধ্যান ঘর, যেখানে নরেন্দ্রনাথ অর্থাৎ স্বামীজি গুরু ভ্রাতাদের সঙ্গে শিবরাত্রি পালন করেছিলেন। এটা হচ্ছে সেই ঘরটা, এখন তালা বন্ধ করা। আর এই যে সামনেই পুকুরটা, এটা তোমাদেরকে আগেই দেখালাম, আমি ভিডিও দিয়েছি। সেটা হলো যে ওখানে মানে ওই দিকটা করে ওখানে একটা গাছ আছে, সেই গাছটার সামনে লেখা আছে মেন ঘটনাটা, যেটা তোমাদের সাথে আমি অলরেডি শেয়ার করেছি। আর এইটা হচ্ছে সেই পুকুরটাই যেখানে মানে এই পুকুর পাড়ে একটা খেজুর গাছ আছে, সেই খেজুর গাছের রস খেতে চেয়েছিল আর কি যারা শ্রী শ্রী রামকৃষ্ণদেবের ভক্তগণ ছিলেন। এবার ব্যাপার হলো শ্রী শ্রী রামকৃষ্ণদেব তখন প্রচণ্ড অসুস্থ, মানে ওনার নড়াচড়ার ক্ষমতা ছিল না, কিন্তু শ্রী শ্রী রামকৃষ্ণদেব যেহেতু অন্তর্যামী ছিলেন সেই জন্য উনি ওইভাবেই বুঝে গিয়েছিলেন, ওই অসুস্থতার মধ্যেই বুঝে গিয়েছিলেন যে আমার ভক্তদের খেজুর রস খাওয়ার ইচ্ছে হয়েছে। কিন্তু ওই খেজুর গাছের নিচের কোনো একটা কুঠুরিতে একটা বিষাক্ত সাপ বাস করত। তো উনি কি করেছিলেন, মানে ওনার এই ক্ষমতাটা মানে এতটাই ক্ষমতা যে উনি ওই অসুস্থতা থেকে উঠে সেই সাপটাকে ওখান থেকে তাড়িয়ে দিয়েছিলেন বা সরিয়ে দিয়েছিলেন। তারপরে ওনার ভক্তরা গিয়ে সেখানে খেজুর রস পান করেছে। আর এই যে ঘটনাটা, এই ঘটনাটা কিন্তু শ্রী শ্রী রামকৃষ্ণদেব এবং সারদা মা ছাড়া আর কেউ জানতেন না। পরে সারদা মায়ের মুখে শোনা ঘটনাটা যে শ্রী রামকৃষ্ণদেব এইরকম করেছিলেন, যে ওনার অসুস্থতার মধ্যে উনি শুধুমাত্র ওনার অন্তর্দৃষ্টি দিয়ে দেখে তারপরে এই কাজটা করেছিলেন। এরপর আমি চলে গেলাম বসতবাটির দোতলায়। এখানেই শ্রী শ্রী রামকৃষ্ণদেব স্বয়ং থাকতেন। শ্রী শ্রী রামকৃষ্ণদেবের সময় মানে সে তো অনেক পুরনো, কিন্তু যেভাবে এই জায়গাগুলো এত দিন ধরে, এতগুলো বছর ধরে সুন্দরভাবে মেনটেন করে আসা হচ্ছে, যেভাবে সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়, সেগুলো কিন্তু সত্যিই খুব শিক্ষণীয় ব্যাপার। এবং দেশ বিদেশ থেকে বহু মানুষ এখানে ঘোরার জন্য আসে, এই জায়গাগুলোকে অনুভব করার জন্য, উপভোগ করার জন্য আসে। আর আমরা যে এখানে এসে এই শান্তি,
এই ঠান্ডা পরিবেশটা উপভোগ করি, সেটা কিন্তু একমাত্র এখানকার পরিষ্কার পরিচ্ছন্নতার জন্যই। আর তার সঙ্গে ঐতিহাসিক ছোঁয়া তো আছেই। এই যে সিঁড়িটা দেখছো, এটা কিন্তু বিশুদ্ধ কাঠ দিয়ে বানানো। আমি নামার সময় প্রথমে বুঝতে পারিনি, কিন্তু হঠাৎ করে দুটো পা ফেলার পরে বুঝছি, আরে ভেতরটা এরকম ফাঁপা লাগছে কেন। প্রথমে একটু ভয় পেয়ে গিয়েছিলাম, পরে বুঝলাম আচ্ছা তার মানে এই ব্যাপার। এটাও ভীষণ সুন্দর লেগেছে। এটা হচ্ছে রান্না বাড়ি, মানে এখানে শ্রী শ্রী সারদা মা শ্রী শ্রী ঠাকুরের জন্য রান্না করতে। এটা হচ্ছে সেই জায়গাটা। এখানে আজকে আমি যে গিয়েছিলাম, এখানে কিন্তু একদম বেশি লোক আজকে ছিল না। যখন ছাত্ররা উপাসনা করছিল তখন খানিকটা ভিড় হয়েছিল, তারপরে ওরা চলে যাওয়ার পরে প্রায় মোটামুটি মানে একেবারেই বলতে গেলে ফাঁকা হয়ে গেছে। তারপরে আমি পুরো চত্বরটায় একা একা ঘুরে বেড়াচ্ছিলাম। তারপরে আরও 1, 2 জন 3 জন 4 জন এইভাবে আসছিলেন জায়গাটাকে দেখতে। ওই জন্য আজকে ফাঁকায় ফাঁকায় এই জায়গাটা আমি আরও ভালো করে আরও মন দিয়ে উপভোগ করতে পেরেছি। এত সুন্দর লাগলো, আর এত শান্ত পরিবেশটা আজকে মনটাকে বড্ড কেড়ে নিয়েছিল। খানিকক্ষণ তো রামকৃষ্ণদেবের উপাসনা গৃহে ওই ঘরে আমি বসেছিলাম, শান্তিটাকে উপভোগ করছিলাম। এখানে কত বড় বড় গোলাপের কুঁড়ি। আর ওই গোলাপের সাইজটা ঠিক এতটাই বড়, যেটা ক্যামেরাতে ধরা পড়া ওভাবে সম্ভব নয়। আমি চোখের সামনে দেখতে পাচ্ছি তো, ভীষণ সুন্দর, বিশাল বড় গোলাপটা হয়েছে। এখানেও আরও আছে, অনেক গোলাপ ফুল আছে এদিকে। গোলাপেরও অসাধারণ, সব সুন্দর। সত্যি আমরা টাকা পয়সা খরচ করে কত দূরে দূরে ঘুরতে যাই, দেশ বিদেশে ঘোরার প্ল্যান করি, কিন্তু নিজেদের দেশকে, নিজেদের কাছাকাছি যে সমস্ত জায়গাগুলো বা নিজেদের দেশের মানুষদেরকে কি এভাবে জানার আমরা চেষ্টা করি কখনো? আমার মনে হয় হাজার হাজার টাকা খরচ করে ঘুরতে যাওয়ার থেকে আগে নিজের বাড়ির কাছাকাছি যে সমস্ত জায়গাগুলো আছে, যেখানে গেলে প্রকৃত শান্তি পেতে পারো, শিক্ষা পেতে পারো, সেসব জায়গায় যাওয়া আগে উচিত। এখানকার গাছপালা যেরকম সুন্দর, ঠিক সেই রকম সুন্দরভাবে সারা দিন ধরে পরিচর্যাও করা হয় গাছপালাগুলো। আমি যখন ঢুকেছি তখন থেকে দেখছি, মানে মহারাজেরা এসে, তারপর বাগানের মালি এসে গাছপালাগুলোর পরিচর্যা করছে। এখনও দেখছি ওখানে জল দেওয়া চলছে। মানে গাছপালা সুন্দর করে করতে হলে অবশ্যই তার পেছনে পরিচর্যা, যত্ন, যেগুলো করতে হয়। আর এখানকার পরিবেশটা এত সুন্দর, এত শান্ত না, তোমার এলে মন ভালো হয়ে যাবে। আমি প্রায় 1-1.5 ঘন্টা হয়ে গেল এখানে এসেছি, এখনও ঘুরে যাচ্ছি, মানে বেরোতে আমার ইচ্ছে করছে। সপ্তাহে 7 দিনই, অর্থাৎ সোম থেকে রবি, প্রত্যেক দিন সকাল 6টা থেকে দুপুর 11:30 পর্যন্ত এবং বিকেল 4টে থেকে রাত 8:30 পর্যন্ত কিন্তু তোমরা এই কাশীপুর উদ্যানবাটি খোলা পাবে। তার মাঝের টাইমটায় উদ্যানবাটিটা বন্ধ থাকে। এখানে কত গরু আছে দেখলাম। গাছেরটা কি কিউট না, খুব সুন্দর। এখানে অনেক গরু আছে। আর এই হচ্ছে সেই বিখ্যাত আম গাছ। এই জায়গাটাকে বলা হয় কল্পতরু লীলাস্থল, যেখানে বসে স্বয়ং শ্রী রামকৃষ্ণদেব তার ভক্তদেরকে আশীর্বাদ করে বলেছিলেন যে তোমাদের চৈতন্য হোক। সালটা হচ্ছে 1886 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি। এই গাছটার তলাটা খুব সুন্দর করে বাঁধিয়ে পুরো গাছটাকে সংরক্ষিত করে রাখা হয়েছে। পাশে এই জায়গায় সুন্দর করে ঘটনাটার বিবরণ দেওয়া আছে। তো এইটাও খুব সুন্দর একটা জিনিস আমি আজকে দেখলাম, যেটা আমি এর আগে কখনো দেখিনি, বহুবার শুনেছিলাম গল্পটা। তো এইটাই হচ্ছে ব্যাপার। আর এইখানে দেখো এরমভাবে ভ্যানে করে করে ওরা গাছ নিয়ে
এই বাগানের মধ্যে সাজিয়ে রাখছিল। তো এটাও হচ্ছে ব্যাপার, এটাও দেখলাম, খুব ভালো লাগলো। কালকে রাতে আমি একটু চিকেন দিয়ে ভাত ভাজা মতো বানিয়েছিলাম, তো এখন এটাই খাচ্ছি, খিদে পেয়ে গেছে। এই উদ্যানবাটির উল্টো থেকে একটা রাস্তার ধারে একটা জায়গা পেলাম, সেখানে বসে খেয়ে নিই। এই কাশীপুর জায়গাটা যা মনে হচ্ছে মানে মেনলি জৈনদেরই জায়গা, কারণ প্রচুর জৈন মন্দির দেখলাম যাতায়াতের পথে। তো এটাও বলে দিলাম তোমাদেরকে, মানে যা যা ইনফরমেশানগুলো পাচ্ছি সেগুলো নিজের কাছেও ধরে রাখা হচ্ছে এভাবে, যেগুলো যেগুলো জানতে পারছি দেখছি তোমাদের সাথে সেগুলো শেয়ার করে দিচ্ছি। তো আমি এসে গেছি আবার কলেজের সামনে, যেখানে বন্ধুর পরীক্ষা হচ্ছে, আর 15-20 মিনিট পরে ওদের পরীক্ষা শেষ হবে। ভাবলাম আগে আগে চলে যাই, কারণ আমার ফেরার তাড়া থাকবে, ওর আবার পরের দিন পরীক্ষা আছে, তো বেশি দেরি করা তো যাবে না, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, সেই জন্য। তো ফেরার সময় আমি আর আমার বন্ধুটি একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও। আশা করি খানিকটা ইনফরমেশান তোমাদের দিতে পেরেছি, বা আমি যে কারণে চ্যানেলটা খুলেছিলাম বিভিন্ন গল্প তোমাদের সাথে শেয়ার করব বলে, সেটাও আজকে এই ভিডিওর মাধ্যমে আমি খানিকটা হলেও ফুলফিল করতে পেরেছি। তো সব মিলিয়ে ব্লগটা কেমন লাগলো জানিও, আর ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।